হাই ফ্রেন্ডস, আজকে এক নতুন ইউনিট নিয়ে আবারও উপস্থিত হলাম, যেটি হচ্ছে সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোত। এসো দেখে নেওয়া যাক। নিচে ডায়াগ্রাম রয়েছে, তার আগে ডিসকাস করে নেওয়া যাক। ডায়াগ্রামগুলো পরে দেখাচ্ছি। সমুদ্র তরঙ্গ বলতে কি বোঝায়? সমুদ্র তরঙ্গ হচ্ছে বায়ুপ্রবাহ কিংবা ভূকম্পনের ফলে সমুদ্রের জলরাশির যখন সঞ্চার ঘটার ফলে জলরাশি একই স্থানে না থেকে একই স্থানে অবস্থান না করে ওঠানামা করে উলম্ব সঞ্চালন ঘটে, তখন তাকে সমুদ্র তরঙ্গ বলা হয়ে থাকে। এই ক্ষেত্রে কি হচ্ছে? শক্তির উলম্ব সঞ্চালন হচ্ছে। এখানে সি লেভেলের থেকে কখনো সমুদ্রের জল উপরে ওঠে, আবার কোথাও নিচে নেমে যায়। কারণ সমুদ্রে, মহাসাগরে বায়ু সবসময় প্রবাহিত হতে থাকে ডে নাইট, যার ফলে এখানে বায়ুর ঘর্ষণের ফলে মহাসাগরের জলের সাথে বায়ুর ঘর্ষণের ফলে মহাসাগরের জল গতিশীল থাকে। বোঝা গেছে? যেমন মহাসাগর থেকে স্থলের দিকে যদি বায়ু প্রবাহিত হয়, তাহলে তাহলে তাকে কি বলা হয় থাকে? সি ব্রিজ। বোঝা গেছে? ডায়াগ্রামগুলো দেখলে অনেকটা বুঝতে পারবে। নেক্সট দেখে নেওয়া যাক কী রয়েছে। সমুদ্র স্রোত বলতে কি বোঝায়? সমুদ্র স্রোত হচ্ছে যখন শক্তির অনুভূমিক সঞ্চালন ঘটে, জলরাশি এক স্থানে না থেকে এক স্থানে ওঠানামা না করে যখন এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে, তখন জলরাশির অনুভূমিক স্থানান্তর ঘটে, তখন তাকে সমুদ্র স্রোত বলা হয়। তাহলে কি বোঝা গেল? সমুদ্র তরঙ্গে একই স্থানে থেকে অবস্থান করে ওঠানামা করে বৃত্তাকার রূপে। আবার সমুদ্র স্রোত যখন শক্তির অনুভূমিক সঞ্চালন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, তখন তাকে সমুদ্র স্রোত বলা হয় থাকে বা সমুদ্র স্রোত বলা হয়। অনেক সময় সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য লিখতে থাকে পরীক্ষাতে, একটু দেখে নিও। তরঙ্গ দৈর্ঘ্য, এখানে রয়েছে তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বোঝায়? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে পরপর দুটি তরঙ্গের শীর্ষের মধ্যভূমি অনুভূমিক দূরত্বটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। পরপর দুটি তরঙ্গ যখন ওঠে, তার শীর্ষের মধ্যবর্তী যে দূরত্বটা রয়েছে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। নেক্সট রয়েছে উচ্চতা। তরঙ্গ উচ্চতা হচ্ছে তরঙ্গ দ্রোণী থেকে তরঙ্গ শীর্ষ পর্যন্ত উলম্ব ভাগটাকে বলা হয় তরঙ্গ উচ্চতা। তরঙ্গ উচ্চতাটা কি হচ্ছে? তরঙ্গের শীর্ষবিন্দু আর তরঙ্গের লোয়েস্ট বিন্দুর এর মধ্যবর্তী ভাগটাকে, এর মাঝখানের অন্তরটাকে, মাঝের ডিফারেন্সটাকে বলা হচ্ছে তরঙ্গের উচ্চতা। মধ্যবর্তী ভাগটাকে বলা হচ্ছে বা ডিফারেন্সটাকে বলা হচ্ছে হায়ার পয়েন্ট আর লোয়েস্ট পয়েন্ট। হায়ার পয়েন্ট হচ্ছে ক্রেস্ট আর লোয়েস্ট পয়েন্ট হচ্ছে টপ। এর মধ্যবর্তী ডিফারেন্সটাকে বলা হচ্ছে হাইট। নেক্সট রয়েছে গতিবেগ। তরঙ্গের গতিবেগ, প্রতি একক সময়ে যে পরিমাণে তরঙ্গ সঞ্চালিত হয় তাকে তরঙ্গের গতিবেগ বলা হয়। কোনো একটি নির্দিষ্ট একক সময়ে যে পরিমাণে তরঙ্গ সঞ্চালিত হয় তাকে তরঙ্গের গতিবেগ বলা হয়। তরঙ্গের প্রকারভেদ এখানে রয়েছে, তরঙ্গের প্রকারভেদ। আবার কতগুলি রয়েছে পয়েন্ট, যেগুলো ম্যাগনিচিউড বলা যায়। ম্যাগনিচিউড কাকে বলা হয়? সি লেভেল থেকে যে উচ্চতাটা রয়েছে, ওয়েভলেংথের যে উচ্চতাটা রয়েছে তাকে ম্যাগনিচিউড বা অ্যাম্প্লিচিউড বলা হয়।
নেক্সট রয়েছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ বলতে কি বোঝায়? অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে সমুদ্রপৃষ্ঠের সঙ্গে প্রবল বায়ুপ্রবাহের ঘর্ষণের ফলে সমুদ্রের জলরাশিতে যে উত্তাল তরঙ্গের সৃষ্টি হয়, যার ফলে তরঙ্গের জলরাশি বৃত্তাকার কক্ষপথে উপর নিচে উলম্বভাবে ওঠানামা করে, তাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। এটা হচ্ছে উলম্বভাবে উপর নিচে ওঠানামা করে। আর অনুদ্রৈর্ঘ্য তরঙ্গটা কি? লঙ্গিচুডিনাল ওয়েভ। উপকূলের নিকটে সমুদ্রের গভীরতা হওয়ায় সমুদ্রের গভীরতা কম হওয়ায়, এখানে মিস্টেক রয়েছে, সমুদ্রের উপকূলের নিকটবর্তী ভাগটাতে গভীরতা কম থাকে। গভীরতা কম হওয়ায় অনুপ্রস্থ তরঙ্গের বৃত্তাকার কক্ষপথে সমুদ্রবক্ষে ধাক্কা খেয়ে উপবৃত্তাকার পথে পরিবর্তিত হয়। বৃত্তাকার পথে ধাক্কা খেয়ে উপবৃত্তাকার পথে পরিবর্তিত হয়। তরঙ্গ এক জায়গায় দাঁড়িয়ে না থেকে উপকূলের দিকে এগিয়ে যায়। এই তরঙ্গকেই বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ ভাঙলেই অনুদৈর্ঘ্য তরঙ্গের সৃষ্টির সম্ভাবনা থাকে। অনুপ্রস্থ তরঙ্গ ভাঙলেই অনুদৈর্ঘ্য তরঙ্গের সৃষ্টির সম্ভাবনা হয়ে থাকে। বোঝা গেছে? নেক্সট রয়েছে বিনাশকারী তরঙ্গ। বিনাশকারী তরঙ্গ বলিতে এখানে কি বোঝাচ্ছে? বিনাশকারী তরঙ্গ হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়েভ। প্রবল ঝড় বা সুনামি হলে সমুদ্রের মাঝখানে উত্তাল হয়ে খুব বড় বড় ঢেউ সৃষ্টি করে। এই ঢেউ উপকূলের দিকে এগিয়ে আসে এবং সম্মুখ তরঙ্গরূপে উপকূলের দিকে আছড়ে পড়ে। এই উপকূলের দিকে যে ঢেউটা এগিয়ে আসে, একেই বলা হয় সোয়াশ। বোঝা গেছে? একেই বলা হয় সোয়াশ। আবার এই শক্তিশালী তরঙ্গ যখন ব্যাকওয়াশ রূপে, তো সোয়াশ রূপে এগিয়ে এসছে, বাট এই তরঙ্গটা শক্তিশালী থাকার কারণে যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ব্যাকওয়াশ রূপে গভীর সমুদ্রের দিকে ফিরে আসে, গভীর সমুদ্রের দিকে আবার ফিরে আসে, যখন তরঙ্গটা উপকূলে ধাক্কা খেয়ে কী হয়? শক্তিশালী থাকার প্রভাবে, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আবার পেছনের দিকে বা গভীর সমুদ্রের দিকে এগিয়ে আসে। উপকূল থেকে গভীর সমুদ্রের দিকে এগিয়ে আসে। ব্যাকওয়াশ সম্মুখে তরঙ্গ তাকে ব্যাকওয়াশ বলে, যে পেছনে ফিরে আসছে বা সমুদ্রের দিকে ফিরে আসছে, তাকে আমরা ব্যাকওয়াশ বলি বা ব্যাকওয়াশ বলা হয়। এই সম্মুখ তরঙ্গ অপেক্ষা আরও বেশি শক্তিশালী হয়, যার প্রভাবে সমুদ্রের উপকূল ভাগ ক্ষয়প্রাপ্ত বা বিনাশ হয়ে সমুদ্রগর্ভে নিক্ষিপ্ত হয়, তাই এদের বিনাশকারী তরঙ্গ বলা হয়। এর ফলে কী হয়? সমুদ্রে নিক্ষিপ্ত হয়, যেগুলি উপকূলে ক্ষয়প্রাপ্ত বা বিনাশ হয়েছে সেইগুলি সমুদ্রগর্ভে নিক্ষিপ্ত হয়, তাই তাদের বিনাশকারী তরঙ্গ বলা হয়। সমুদ্রগর্ভে শক্তি বেশি থাকে বলে সৈকতে সঞ্চিত না হয়ে সমুদ্রগর্ভে সঞ্চিত হয়। আর যদি তরঙ্গের শক্তি যদি দুর্বলতা হয়ে পড়ে, তাহলে কোথায় সঞ্চিত থাকবে? সৈকতে, বিচে। বোঝা গেছে? নেক্সট রয়েছে গঠনকারী তরঙ্গ, কনস্ট্রাকটিভ ওয়েভ। অপরদিকে যে সমূহ সম্মুখ বা শ্বাস তরঙ্গ ধীর গতিসম্পন্নভাবে তটভূমির উপর সঞ্চিত নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদির মধ্য দিয়ে অগ্রসর হওয়াটাকেই বলা হচ্ছে তরঙ্গের অগ্রসর হওয়াটাকে, উপকূলের দিকে যে অগ্রসর হচ্ছে তাকে আমরা শ্বাস তরঙ্গ বলি। এই তরঙ্গ সমুদ্রের দিকে যখন ব্যাকওয়াশ হয় বা ফিরে আসে, তখন ফিরে আসার সময় নুড়ি, বালি প্রভৃতিতে বাধা পেয়ে দুর্বল হয়ে পড়ে, যার ফলে উপকূল ভূমিতে পদার্থের সঞ্চয় ঘটিয়ে সৈকত গঠন করে। একে গঠনকারী তরঙ্গ বলা হয়। এখানে শ্বাস অপেক্ষা ব্যাকওয়াশ দুর্বলতর হয়। এখানে শ্বাসের যতটা
শ্বাস তরঙ্গে যতটা শক্তিশালী হয় তার তুলনায় ব্যাকওয়াশ খুব দুর্বলতর হয়ে পড়ে। বোঝা গেছে? যার ফলে একে গঠনকারী তরঙ্গ বলা হয়। এখানে সৈকতের গঠন করছে, তাই একে গঠনকারী তরঙ্গ বলা হয়ে থাকে। ঊর্মিভঙ্গ, ঊর্মিভঙ্গ কী হচ্ছে? ঊর্মিভঙ্গ হচ্ছে উপকূলের দিকে যখন জলের গভীরতা তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় অর্ধেক হয়। উপকূলের দিকে যখন জলের গভীরতা উপকূলের দিকে অনেকটা কম থাকে, তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় অর্ধেক হয়, তখন সমুদ্র তরঙ্গ সমুদ্রের বুকে স্পর্শ করে সমুদ্র বক্ষের সঙ্গে তরঙ্গের ঘর্ষণের ফলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়, কিন্তু সেই সঙ্গে এর উচ্চতা বৃদ্ধি পায়। তরঙ্গের উচ্চতা ঠিক এমন একটি পর্যায়ে যখন পৌঁছায় তার ভারসাম্য হারিয়ে ফেলে সামান্যর দিকে ঝুঁকে পড়ে, একে ঊর্মিভঙ্গ বলা হয়। প্লাঞ্চ হচ্ছে যে রেখা বরাবর ঊর্মিভঙ্গ ঘটে তাকে প্লাঞ্চ রেখা বলে। অপরদিকে জল উপকূলের সমান্তরালে যখন প্রবাহিত হয় তখন তাকে অনুতটীয় বলা হয়। জল উপকূলের সমান্তরালে যখন প্রবাহিত হয় তখন তাকে অনুতটীয় বলা হয়। আবার যখন দুটি অনুতটীয় প্রবাহ বা স্রোত উভয় দিক থেকে এসে পরস্পর মিলিত হয়ে ঢাল বরাবর সমুদ্রগর্ভের দিকে অগ্রসর হয় তখন তাকে চড়াস্রোত বা উজানি বলা হয়। এসব ডায়াগ্রামগুলো একে একে দেখে নেওয়া যাক, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সিম্পল একটা ডায়াগ্রাম দেখাচ্ছি। এই যে এখানে রয়েছে, এই যে ড্যাশ রয়েছে, এটা হচ্ছে সি লেভেল, আর ঢেউয়ের আকারে রয়েছে সেটা সমুদ্র তরঙ্গ। উপরের দিকে যেটা এ লেখা রয়েছে, উপরের দিকে যে রয়েছে সেটা হচ্ছে ক্রাস্ট। উপরের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রাস্ট, আর যেটা নিচের দিকে যেটা নেমে রয়েছে সি লেভেলের নিচের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রাপ। আর এ আর বি, এই যে এখানে একটা ঢেউ উঠেছে, এখানে একটা তরঙ্গ উঠেছে, আর এখানে একটা তরঙ্গ উঠেছে, এই এ আর বি তরঙ্গের মধ্যবর্তী ডিস্টেন্সটাকে বলা হচ্ছে ওয়েভ লেংথ। বোঝা গেছে? আবার ওয়েভ লেংথ এখানে ট্রাপ বলা হচ্ছে সি লেভেলের নিচের দিকে যেটা নেমেছে, সি লেভেল থেকে নিচের দিকে যেটা নেমেছে সেই বিন্দুটাকে বলা হচ্ছে ট্রাপ। আর উপরের বিন্দুটাকে, সি লেভেলের উপরের দিকে যে বিন্দুটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ক্রেস্ট। স্টিল ওয়াটার লেভেল, এখানে যেটা সি লেভেল বলা হচ্ছে, এখানে ওয়াটার লেভেল স্টিল অবস্থায় থাকে, স্থায়ী অবস্থায় থাকে, বাট সি লেভেল স্থায়ী অবস্থায় থাকে জল, বাট মহাসাগরীয় হাওয়ার বায়ুর ফলে মহাসাগরীয় জল গতিশীল অবস্থায় থাকে। এখানে অ্যাম্প্লিটিউড বা ম্যাগনিটিউড সি লেভেল সে উপরের দিকে, সি লেভেল থেকে উপরের দিকে ভাগটাকে বলা হয় ম্যাগনিটিউড। এই যে এখানে দেওয়াই রয়েছে, সামনের দিকে যেটা দেওয়া রয়েছে সি লেভেল এর অংশ থেকে উপরের দিকে যে অংশটা রয়েছে তাকে ম্যাগনিটিউড বা অ্যাম্প্লিটিউড বলা হয়। এই যে এখানে অরবিটাল পাথ অফ ইন্ডিভিজুয়াল ওয়াটার মলিকিউল অ্যাট ওয়াটার সারফেস, বৃত্তাকার কক্ষপথে আবর্তিত হতে থাকে। তো দূর অব্দি বোঝা গেছে। ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ওয়েভ ক্রেস্ট পাসিং পয়েন্ট এ ও বি পয়েন্ট বিচ সেকেন্ড, এগুলি খুব একটা প্রয়োজন নয়, জাস্ট দেখে নাও। এ দেখো স্ট্রং ব্যাকওয়াশ, এই যে সমুদ্র তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়ে যাওয়ার ফলে অগ্রসর হওয়াটাকে আমরা বলি শ্বাস। আর যখন এটা শক্তিশালী হয়ে থাকে, এই অগ্রসর তরঙ্গটা যখন শক্তিশালী থাকে তখন উপকূলে ধাক্কা খেয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যে পরিমাণে শ্বাস হয়েছে তার তুলনায়
খুব বেশি শক্তিশালী বেগে ব্যাকওয়াশ হয়। এই ব্যাকওয়াশ হয় যেটা সমুদ্র গভীর দিকে ফিরে আসে, তাকে আমরা ব্যাকওয়াশ বলি। তখন কি হয়, স্ট্রং থাকে, তখন আরও বেশি শক্তিশালী, সোয়াসের তুলনায় অধিক বেশি শক্তিশালী হয়ে পেছনের দিকে বা সমুদ্র গভীরের দিকে রিটার্ন ফিরে আসে, যার ফলে উপকূলভাগে ক্ষয়ক্ষতি হয়, চূর্ণ বিচূর্ণ উপকূলভাগের শিলাখণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে গভীর সমুদ্রে নিক্ষিপ্ত হয়। তার ফলে উপকূলভাগে ক্ষয়ক্ষতি হয়, তার ফলে তাকে ডিস্ট্রাকটিভ ওয়েভস বলা হয়। এটা একটা ইজিলি ডায়াগ্রাম রয়েছে ডিস্ট্রাকটিভ ওয়েভস, আবার দেখাচ্ছি। এই যে একটা সোয়াস, এটা অরিজিনালি একটি সমুদ্রের ফটো। এই যে এটা খুব একটা শক্তিশালী বেগে প্রবাহিত হচ্ছে না, এটা নর্মালি একটা বেগে প্রবাহিত হয়, একে সোয়াস বলা হয়। সমুদ্রের জল তরঙ্গ, সমুদ্র তরঙ্গ সামনের দিকে উপকূলের দিকে এগিয়ে আসছে। আবার এই তরঙ্গটি আবার যদি এটা শক্তিশালী থাকে, তাহলে উপকূলভাগে ধাক্কা খেয়ে ব্যাকওয়াশের দিকে সমুদ্রগর্ভের দিকে ফিরে আসবে, তখন তাকে আমরা ব্যাকওয়াশ বলি। স্ট্রং সোয়াসটা তো বোঝাই গেছে। এই দেখো এটা হচ্ছে সোয়াস। কনস্ট্রাকটিভ ওয়েভস, এই যে এটার তরঙ্গটা খুব একটা শক্তিশালী নয়, তাই অনেক দূরে দূরে তরঙ্গের সৃষ্টি হয়েছে। এই তরঙ্গ খুব একটা অগ্রসর ভাগে উপকূলে গিয়ে নুড়ি কাঁকড় বালি উপকূলে বিক্ষিপ্ত করে উপকূলের নিকটবর্তী ভাগে ডিপোজিশন করে, যার ফলে সৈকতের নির্মাণ হয়। বীজ বিল্ড আপ বাই ডিপোজিশন অফ ম্যাটেরিয়াল বাট আপ ইন সোয়াসের প্রভাবে। বোঝা গেছে কনস্ট্রাকটিভ ওয়েভস, দুটো ডায়াগ্রাম বোঝা গেল, কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ ওয়েভস। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, মার্কস 2-এ অনেকবার এই কোশ্চেনগুলো পুট করে, একটু দেখে নিও। ফ্যাচ এর আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি, তবু একবার দেখে নাও। ফ্যাচ বলতে ডেফিনেশনটা এর আগের ইউনিটে দেওয়া রয়েছে, যদি না দেখে থাকো ওখানে দেখে নাও, ওখানে গিয়ে দেখে নাও। জাস্ট একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। এই ফ্যাচ হচ্ছে যেমন আমরা লং জাম্প করার সময়, লং জাম্প দেওয়ার সময় যত দূর থেকে দৌড়ে এসে লং জাম্প দিই, তত দূরত্ব অবধি লং জাম্প আমরা করতে পারি। তেমনি যতটা দূরত্ব থেকে বায়ুবেগ ওয়েভকে তরঙ্গকে নিয়ে আসে, যত দূর থেকে নিয়ে আসে তত অবধি পৌঁছায়, সেই দূরত্বটাকেই বলা হয় ফ্যাচ। সুন্দর করে লেখা রয়েছে, ডেফিনেশনটা দেখে নিও। আর এখানে আরেকটা জিনিস, যদি আমরা কম দূরত্ব থেকে দৌড়াই তাহলে আমরা খুব একটা জাম্প করতে পারি না, তেমনি বায়ুবেগ যদি কম দূরত্ব থেকে আসে বা হাওয়া কম দূরত্ব থেকে আসে, তাহলে সেই ওয়েভ তরঙ্গটাও খুব একটা দূরত্ব নিয়ে যেতে পারে না। তাই এটা ডিস্টেন্সের উপর ডিপেন্ডেবল করে। এখানে দেওয়া রয়েছে, এটাও একটা ফ্যাচের ডায়াগ্রাম। উপরের ডায়াগ্রামটা ইজি আছে, দেখে নিও, এটাও ইজি আছে। একটা নর্মাল পার্টস অফ ওয়েভের ডায়াগ্রাম দেওয়া রয়েছে। এই যে এটা সি লেভেল, ওয়েভ ক্রেস্ট শীর্ষবিন্দু, ট্রাপ নিম্নবিন্দু। সি লেভেলের উপরের দিকে যেটা রয়েছে, সি লেভেলের উপরের তরঙ্গটি
এটা উঠেছে সেটা হচ্ছে ওয়েভ ক্রেস্ট শীর্ষবিন্দু, আর নিচে যেটা নেমেছে সেটা হচ্ছে ট্র্যাপ। আর এ আর বি পয়েন্ট, যেটা এদিকে ক্রাস্ট আর এইদিকে ক্রাস্ট, দুটোর মাঝখানে ডিস্টেন্সটাকে বলা হচ্ছে ওয়েভ লেন্থ। এটা প্রথমে বোঝালাম, সেম ডায়াগ্রামটা রয়েছে। আশা করি অনেকটা বোঝা গেছে। যদি কোনো রকমের ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাও। নেক্সট ইউনিট রয়েছে সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, সৃষ্টি ভূমিরূপ ও এগুলি খুবই ইম্পর্টেন্স। এগুলি 5 নম্বরের কোশ্চেন থাকে, তাই এগুলো নেক্সট ইউনিটে ডিসকাস করা হবে। ওকে ফ্রেন্ডস, থ্যাঙ্কস। খুব তাড়াতাড়ি নেক্সট ইউনিট আপলোড করা হবে।